শেষ হলো ঈদের ছুটি। আজ খুলছে ব্যাংক, বীমা অফিস, আদালতে কার্যক্রম ও গ্রাহক সেবা শুরু। পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে 4 পরিবহনকে জরিমানা, অনিয়ম করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বিদেশে পলাতক সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনতে সচেষ্ট সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ। কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় 66 জন নিহত, চলছে উদ্ধার কাজ। এবং নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার খুলেছে সরকারি অফিস, ব্যাংক, বীমা অফিস, আদালতে আবারও কার্যক্রম ও গ্রাহক সেবা শুরু হচ্ছে। রমজানের আগের সময় অনুযায়ী সকাল 9টা থেকে শুরু হয়েছে অফিস, চলবে বিকেল 5টা পর্যন্ত। এরই মধ্যে ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশিরভাগই আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এজন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গেল 21 মার্চ সারা দেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মার অন্যতম বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এই উপলক্ষে 17 থেকে 23 মার্চ পর্যন্ত মোট 7 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পিরোজপুরে রুট পারমিট না থাকা এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 4টি পরিবহন কোম্পানিকে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ। আদালত সূত্রে জানা যায়, রুট পারমিট ছাড়া চলাচল এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সেবা গ্রিন লাইন পরিবহনকে 10,000 টাকা, ওয়েলকাম পরিবহনকে 10,000 টাকা, লাবিবা পরিবহনকে 25,000 টাকা এবং বলেশ্বর পরিবহনকে 5,000 টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুট পারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক পরিবহন আছে তাদের মধ্যে রুট পারমিটের নাই দেখছি এবং একই সাথে অতিরিক্ত ভাড়া আদায় করছে, এটাও আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। আর এরকম 4টা পরিবহনকে, সেবা গ্রিন লাইনকে 10,000 টাকা, ওয়েলকাম পরিবহনকে 10,000 টাকা, লাবিবা পরিবহনকে 25,000 টাকা এবং বলেশ্বর পরিবহনকে 5,000 টাকা, মোট 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ যাত্রীরা যারা আছে তারা যাতে নির্বিঘ্নে সেবাটা পায় এবং তারা যাতে কোনো প্রকার অনিয়মের মুখোমুখি না হয় সে বিষয়টি প্রশাসন সবসময় গুরুত্ব দিয়ে বিবেচনা করে। গেল 17 বছরে মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন সহ বিভিন্ন অপরাধে যারা বিচারের মুখোমুখি হয়েছেন এবং যাদের সাজা হয়েছে তাদের দেশে ফিরে এনে সাজা কার্যকরের জন্য বিএনপি সরকার সর্বদা সচেষ্ট আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর টপ প্রায়োরিটি হচ্ছে প্রবাসীদের নিরাপত্তা। সরকার সচেষ্ট আছে। আমরা 17 বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, যাদের বাংলাদেশের আইনে যাদের বিচার হয়েছে, তারা শেখ হাসিনা সহ তারা যাতে বাংলাদেশের এসে বাংলাদেশের মাটিতে তাদের যেই সাজা হয়েছে সেই সাজা তারা যেন ফেরত আসতে পারে এবং এই বাংলাদেশের আইনে তাদের বিচার হয়, সেই লক্ষ্যে বিএনপি সরকার সচেষ্ট আছে, সেই কার্যক্রম চলছে।
একটি দেশ তখনই এগিয়ে যায় যখন নেতৃত্ব সহজ সরল ও জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। বলেন, দেশের অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ অবধারিতভাবে এগিয়ে যায়। এই লক্ষ্য নিয়ে শিক্ষার উন্নয়নে সরকার চেষ্টা করে যাচ্ছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচুল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেখছেন প্রতিনিয়তই যে কিভাবে একটা নেশনকে তার বাবা শহীদ জিয়া রহমানের মতো একটা পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। সহজ সরল সাদাভাবে সততা এবং নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সঙ্গে বন্ধুত্ব, কাউকে প্রভু স্বীকার করে নাই, সেইভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। একটি দেশ তখনই এগিয়ে যায় যখন তার দেশের সিংহভাগ আবার মা এবং বোনরা তারা যখন শিক্ষায় সর্বোচ্চ স্থানগুলিতে অর্জন করতে পারে, তাদের চূড়ান্ত সেই লক্ষ্যে পৌঁছাতে পারে, তখনই সে দেশের অগ্রগতি উন্নয়ন সারা বিশ্বে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং অন্যদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৮:৩০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিএনপি নেতা দবির উদ্দিন ও তার লোকজন আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলীর বাবা মাকে মারধর করেন। এর প্রতিবাদ জানান সাহারবাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফরমান আলী। এতে ক্ষিপ্ত হয়ে দবির উদ্দিনের লোকজন ফরমান আলীকেও মারধর করেন। পরে এর জের ধরে রাতে ফরমান আলী ও দবির উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ রয়েছে। ভোলা সদর উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী সহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট সংলগ্ন হাজি বাড়ির সামনে এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাজি বাড়ির বাসিন্দা মোহাম্মদ মফিজ ও মোহাম্মদ সাইদুলের মধ্যে মাত্র ২.৫% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার বিকেলে উভয় পক্ষ স্থানীয়ভাবে সালিশ বৈঠকে বসে। তবে আলোচনা চলাকালীন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। দফায় দফায় চলা এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হন। ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদে চাঁদপুর বড় স্টেশন মোলহেডের ৩ নদীর মোহনা পরিণত হয়েছে উৎসবের প্রাণকেন্দ্রে। ঈদের দিন দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর এই পর্যটন এলাকা। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে ভিড় জমাচ্ছেন মানুষ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা যেন এক মিলন মেলায় রূপ নিয়েছে। নদীর মোহনার মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে দর্শনার্থীরা নানা আয়োজনে মেতে উঠেছেন। কেউ মোবাইল ফোন বা ক্যামেরায় স্মৃতিবন্দী করছেন আনন্দ ঘন মুহূর্ত, আবার কেউ দল বেঁধে নৌকায় করে ছুটছেন মেঘনার বালুচরের দিকে। স্পিডবোট, ট্রলার কিংবা ছোট নৌকায় করে ঘুরে বেড়ানো যেন উৎসবের বাড়তি আনন্দ যোগ করছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের পুতোমায়ো প্রদেশের পুয়ের্তো লিগুইজামো এলাকা থেকে উড্ডয়নের সময় একটি হারকিউলিস C-130 সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ৬৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন। স্থানীয় সোমবার ভোরে কলম্বিয়ার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লিগুইজামো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন।
স্থানীয় সোমবার ভোরে কলম্বিয়ার পোতোবায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে 58 জন সেনা সদস্য, 6 জন বিমান বাহিনীর সদস্য এবং 2 জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস এক বিবৃতিতে বলেছেন, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এ পর্যন্ত 66 জন নিহতের খবর সম্পর্কে নিশ্চিত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে সেনা ও ক্রু মিলিয়ে মোট 125 জন যাত্রী ছিলেন। জানা গেছে, সোমবার ভোরে উড্ডয়নের কিছুক্ষণ পরই C-130 হারকিউলিস মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ইকুয়েডর ও পেরু সীমান্ত সংলগ্ন এই এলাকা থেকে উড্ডয়নের পরপরই প্লেনটি জঙ্গলের ভেতরে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। এর আগে স্থানীয় সরকার সচিব RCN টেলিভিশনকে জানিয়েছিলেন অন্তত 33 জন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা ও সরিয়ে নেয়ার কাজ চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। যে সীমান্ত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক সামরিক তৎপরতা চলছিল। কলম্বিয়া ও ইকুয়েডরের সেনাবাহিনী মাদক চোরাচালানকারী চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, এখনই দুর্ঘটনার কারণ নির্ধারণ করা সম্ভব নয়। তিনি বলেন, এটি দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমাদের প্রার্থনা কিছুটা হলেও সান্ত্বনা এনে দিক। তিনি আরও জানান, উড়োজাহাজটি কোনো প্রকার হামলার শিকার হয়নি এবং সেটির চালকরা যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ ছিলেন। সামরিক কর্মকর্তা কার্লোস ফার্নান্দো সিলভা রুয়েদা জানান, উড়োজাহাজটিতে 114 জন সেনা ও 11 জন ক্রু সদস্য ছিলেন। তারা পুয়ের্তো লেগুইজামো থেকে কাছাকাছি একটি আমাজন ঘাঁটির দিকে যান। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম 13%-এরও বেশি কমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $17 বা 15% কমে $96 নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি $13 বা 13.5% কমে $85.28 নেমে এসেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালীটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে $100 ছাড়িয়েছে। কখনো কখনো তা যুদ্ধের আগের তুলনায় 50% বেশি বেড়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক করে গঠিত এই প্যানেলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 2027 সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নতুন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন 53 বছর বয়সী হাবিবুল বাশার। তিনি সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হয়েছেন। নির্বাচক প্যানেলের অন্য সদস্যদের মধ্যে আছেন সাবেক জাতীয় দলের পেসার হাসিবুল হোসেন, অলরাউন্ডার নাইম ইসলাম এবং সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী। এর আগে থেকেই নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাসিবুল হোসেন। 53 বছর বয়সী বাশারের এই পদে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলের জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 8 বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। খেলোয়াড়ি জীবনে বাশার প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে 3000 রানের মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করেন। এছাড়া 18 টেস্ট ও 69 ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেষ হলো ঈদের ছুটি, আজ খুলছে ব্যাংক, বীমা অফিস, আদালতে কার্যক্রম ও গ্রাহক সেবা শুরু।
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে 4 পরিবহনকে জরিমানা, অনিয়ম করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বিদেশে পলাতক সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনতে সচেষ্ট সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ। কলম্বিয়ার সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় 66 জন নিহত, চলছে উদ্ধার কাজ। এবং নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।